আজকে হাতে একটু সময় আছে, তাই ভাবলাম তোমাদের কিছু কথা শেয়ার করি। জানি না তোমরা কতজন শুনবে। এমন অনেক ভিডিও আছে যাতে তোমরা আসো, দেখো, চলে যাও, লাইক করো না। একটা কমেন্ট তো দূরের কথা, লাইক পর্যন্ত করো না, কিন্তু তোমরা ভিডিও দেখো। এমন অনেক মানুষ আছেও, শুধুমাত্র আজকে বলতে বাধ্য হচ্ছি, কিছু মনে করো না, নিজেদের স্বার্থে ভিডিও দেখো। যেমন ধরো, তোমাদের অ্যালকম নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেই ব্যাপারগুলো দেখো, বা কোনো না কোনো ব্যাপার নিয়ে যেটা তোমাদের নিজেদের স্বার্থের সাথে জড়িত। কিন্তু তোমরা সবাই একটা লাইক পর্যন্ত করো না, ঠিক আছে? তোমরা আসো, দেখো, চলে যাও, ঠিক আছে। নর্মাল ভিডিও দিলে যে ইনফরমেটিভ ভিডিওগুলো থেকে ভিউজটা অনেকটা কম হয়। আবার অনেকে এসে অনেক রকম জ্ঞান পর্যন্ত দিয়ে যাও, ঠিক আছে? তো একটা জিনিস ভেবে তো দেখবে যে তোমরা যেখানে এতটা স্বার্থ নিয়ে ভিডিওগুলো দেখো, যেখানে তোমাদের মনে হয় যে এই ভিডিওটা দেখলে আমার লাভ আছে, কিন্তু অন্য ভিডিও দেখলে আমার লাভ নেই, তাই দেখবো না, তাই জন্য সেই ভিডিওটাতে তোমরা ঢোকো না, বা ঢুকে কয়েক সেকেন্ড না দেখে বেরিয়ে যাও। তাতে কি হয়, আমার ভিডিওটা কিন্তু ডাউন হতে থাকে, মানে যত কম টাইম মানুষ দেখবে তত কিন্তু ভিডিওটা মানে পেছনের দিকে যাবে। তো ঠিক আছে, নর্মাল একটা লাইকও কি তোমরা দিতে পারো না? একটা লাইক দিতেও কি তোমাদের হাতে খুব কষ্ট হয়? তো যাই হোক, তার মধ্যেও একটা কথা বলবো, আজকে বলছি, বেশ কিছু মানুষ আছে যারা স্বার্থের জন্যও ভিডিও দেখে, আবার আমাকে ভালোবেসেও ভিডিও দেখে। সেই সব মানুষগুলোকে আমি এই সব মানুষের থেকে সম্পূর্ণ আলাদা আলাদা ভাববো। তো কারণ আমার এমন একটা খারাপ সময় এসেছে যে আমি তাদের নাম নিতে পারছি না, কারণ তারা নিজেরাও চায় না যে তাদের নাম নিই। এই কারণেই, কারণ সব মানুষ সব কিছু দেখিয়ে করতে পছন্দ করে না, বা অনেকে চ্যানেলের সূত্রে অনেকে আসে যে আমার ফেসটা একটু দেখিয়ে দাও, ঠিক আছে, এরকম ব্যাপার, কিন্তু তাদের সেই রকম কোনো স্বার্থ থাকে না। তো ইউটিউবে এসে আমি এমন অনেক মানুষ পেয়েছি, পাইনি বলবো না, মিথ্যে কথা, তারা কোথাও না কোথাও একটা হার্দিক সম্পর্ক তৈরি করেছে। বেশ কিছুদিন আগে আমার একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছিলাম। আমার হাজব্যান্ডের পা ভেঙে গেছিলো, এবং আমার ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়িরও অসুস্থতা এমন লেভেলে পৌঁছেছিল যে একজনকে নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল, আর একজনকে পা ভেঙে বাড়িতে, ঘরের মধ্যে একটা বাচ্চা, এবং ঠিক সেই সময়টাতে আমার ছেলের এক্সাম চলছে। একটা মেয়ে হয়ে আমি যে কি পরিমাণ সেই সময় একটা স্ট্রাগেলের মধ্যে দিয়ে গেছি। কাছে আমার বাপের বাড়িও নয় যে আমি আমার বাচ্চাটাকে আমার মা বাবার কাছে রেখে আমি দুদিকটা সামলাবো। আমার হাজব্যান্ডকে শুধু বলেছি তুমি একটু বাইকটা করে বেরো, বাদ বাকি দিকটা আমি করতে পারবো। ও শুধুমাত্র বাইকটা চালিয়েই গেছে, বাদ বাকি এভরিথিং করেছে। এমন অনেক মানুষ আছে যারা আমার চ্যানেল থেকে হেল্প পেয়েছো, বা অনেক সময় জিজ্ঞেস করেছো এটা হবে ওটা হবে, কিন্তু খুব কম মানুষ আছে সেই সময়টা, মানে খুবই কম, সেই সময়টা একবার জিজ্ঞেস করোনি যে আমরা কেমন আছি বা কেমন পরিস্থিতিতে আছি। কিন্তু দুই একটা মানুষ আছে যারা সেই সময় আমাকে ফোন করে বলেছে যে অনামিতা চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, মানুষের বিপদ আসে, এই সময়টা ধৈর্য ধর। আমি সেই সময়টা ভীষণভাবে ভেঙে পড়ছিলাম, মাথা গরম হয়ে যাচ্ছিল, ঘর বাইরে পুরো চাপটা আমার ওপর চাপটা যদি একটা সংসারের হয় সেটা আলাদা, সম্পূর্ণ দুটো বাড়ির মানে প্রবলেম। তো সেই সময় জানো তো, এমন অনেক আত্মীয় আছে যারা, আমি যেহেতু ইউটিউব করি আমার ঘটনা তো সবাই জানবে, কারণ আমি তোমাদের প্রত্যেক দিন বলেছি আমি আমার বাড়ির অতি সাধারণ থেকে ভালো প্রত্যেকটা জিনিস আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করি। তো এমন অনেক রিলেটিভস পর্যন্ত আছে যে মিনিমাম একটা কোনো কাজ তাদেরকে করতে হতো না, কিন্তু মিনিমাম একটা জাস্ট ফোন পর্যন্ত, জাস্ট একটা ফোন, যে কেমন আছো বা কি পরিস্থিতি বাড়ির, একটা ফোন পর্যন্ত করেন। সেই সব রিলেটিভদের মানে তো আমি কি বলবো,
তাদের খারাপ সময়ে আমরা যেতে পারি বা না পারি, রেগুলারলি ফোন করেছি বা বাড়ি আসার পর দেখতে গেছি, এমন অনেক মানুষ আছে। কিন্তু তারা একটা মিনিমাম ফোন আমাদেরকে করেনি যখন আমাদের এই 3 জনের মধ্যে কোনো বিপদ হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, তো সেই সব মানুষগুলোকে আমি কখনোই ভুলতে পারবো না, যারা আমার খারাপ সময়ে কিছুটা হলেও আমার পাশে থেকেছে। তো যেমন আমার শাশুড়ির যখন সব থেকে বড় মানে অপারেশন হয়েছিল, ঠিক করোনা যখন, সেই সময় মারাত্মক পরিস্থিতি, আমার ঘরে 2.5 কি 3 বছরের বাচ্চা, 3 কি 3.5 হবে সমৃদ্ধের তখন বয়স, তখন করোনা। সেই সময় আমি বটতলার ফ্ল্যাটে থাকতাম। বটতলার ফ্ল্যাটের এক দিদি আর আমার ছেলের মানে রেখে দিয়ে চলে যেতাম, 2 ঘন্টা 3 ঘন্টা খাইয়েও দিয়েছে, কখনো কখনো ঘুম পাড়িয়েও দিয়েছে। তো ওই আমার হাজব্যান্ডকে মানসিক এবং পাশের যে সাপোর্টটা দেওয়ার জন্য হসপিটালে গেছি, যতটুকু সম্ভব হয়েছে আমি আমার তরফ থেকে করেছি। এবং শুধু তাই না, এই যে ও 4 বার করে হসপিটালে যেত আসতো, প্রত্যেক সময় বাড়িতে গরম জল রেডি করে বিভিন্ন রকম ওই কাড়া ফাড়া বানিয়ে রেখে দিতাম। ওই কড়া পরিস্থিতিতেও আমি বাচ্চাকে নিয়ে, আমার বাড়িতে কোনো লোক নেই, তারপরেও আমি সমস্ত কিছু করেছি। তো যাই হোক, কথাটা এই জন্যই বলছি তোমাদের। কালকে একজনের সাথে আমার দেখা, আমি চিনি না তাকে, আমরা মোমো খেতে গেছিলাম, দেখা, আমি বাইকে উঠছি, ঠিক আছে, এই সময় আমাকে হঠাৎ করে বলছে যে সে অ্যালকবের লোক নয়, অবশ্যই বলছি সে অ্যালকবের লোক নয়, হয়তো বা সে শ্রীরামপুরেরই লোক বা একজন বয়স্ক মহিলা, লোক বলাটার ভুল হবে, একজন বয়স্ক ভদ্র মহিলা। তো আমি বাইকে উঠে পড়েছি, সেই সময় আমার কাছে দৌড়ে এসে বলছে, আমি কিন্তু তোমার ব্লগ দেখি, আমার ভীষণ ভালো লাগে, তুমি খুব সাধারণ ব্লগ করো, খুব সাধারণভাবে তুমি সব কিছু শেয়ার করো, আর তোমার গানের ব্লগ আমার ভীষণ ভালো লাগে, গানটা কিন্তু তুমি শেয়ার করো। তো মাঝে মাঝে না রাগও হয়েছে যে আর কাউকে হেল্প করব না। যখন খারাপ সময়ে মানুষ চিনেছি, তখন মনে হচ্ছে অ্যাটলিস্ট যখন শুনি না কোনো আত্মীয়র খারাপ হয়েছে, কানে গেলেও আমি সবসময় আমার হাজব্যান্ডের এত ব্যস্ততা, তারপরেও আমি বলি চলো একবার দেখে অন্তত আসি, বা একবার ফোন করে নাও যেতে না পারলো। কিন্তু আমি সেই রিটার্নটা মানে সেইভাবে কোনো দিন, মানে আমার মা বাবা বা আমি আমার দিদি জামাইবাবু তাদের কথা ধরছি না। মানে একটা সময়, সেই সময় আমার এত খারাপ সময় গেছে, মা বাবা বলেছে আমরা যাই, আমি বললাম না, তোমরা এসো না, তোমরা নিরামিষ খাও, এখানে নিরামিষ আমিষের অনেক প্রবলেম, এই মুহূর্তে আমি সব কিছু করতে পারবো না। মা বললো কিচ্ছু করতে হবে না, আমি আমাদের ডাল সেদ্ধ ভাত করে খাবো, কিন্তু তোর পাশে এই সময় না থাকলে তুই কি করে সামলাবে। আমি তাও বলেছিলাম যে খারাপ সময় বারবার আসবে, তোমরা তো সারা জীবন আমাকে সাহায্য করতে পারবে না, তো আমাকে আমারটা একটু বুঝে নিতে দাও, আমি করব। জীবনের সব থেকে যদি খারাপ সময় থাকে সেটা হচ্ছে আমার প্রেগনেন্সির সময়। সেই সময়টা আমার মা আর বাবা যেভাবে আমার কাছে এসেছিল, মানে আমার বাবা আসেনি, আমার মা ছিল, কিন্তু বাবা 8 থেকে 9 মাস একা ওই বাড়িতে থেকেছে, সে একটা বয়স্ক মানুষ। তো যাই হোক, সেটা আমি কোনো দিন বলতে পারবো না। আমার কাছে থেকে যেটা অনেকে করতে পারতো, করেনি, কিন্তু সেটা আমি আমার বাড়ি থেকে পেয়েছি। তাছাড়া আমার জীবনে অনেক 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 ঘটনা এরকম গেছে যেখানে সত্যি মানে তাদের অবদান মানে আমি করতে পারবো না কোনো দিনই। তো যাই হোক, এটাই। এবার অনেক মানুষ ভাববে আমাদেরও তো অনেক বিপদ যায়, আমরা জানতে পারি না। তারা কি কখনো মানে কিছু জানায় কাউকে, বা আমরা কি কখনো, মানে আমারটা সবাই জানতে পারবে আমার যখন কিছু হয়, কারণ আমি মানে আমার প্রত্যেকটা মুহূর্ত আমি আমার ব্লগে শেয়ার করি। ফলে ব্লগ অনেকেই দেখে, অনেকে হয়তো সামনে থেকে বলবে কই দেখি না, কিন্তু আমি জানি ব্লগ অনেকেই দেখে, তো জানতে পারবে। কিন্তু মিনিমাম একটা ফোন করে না। কিন্তু যে মানুষগুলো আমার খারাপ সময় আমাকে চেনে না, জানে না, আমি তাদের সামনে থেকে দেখিনি বা চিনি না, তখন তারা যখন আমাকে কোনো সময় ফোন করে বলে যে বা আমার জন্মদিনে সব থেকে বড় কথা ফোন করে বলে যে ভালো থেকো বা কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এমন অনেক সময় আসে যে আমি মানসিক দিক থেকে অনেক বেশি দুর্বল হয়ে যাই, অনেক বেশি ঝামেলা করি, রাগ করি, চিৎকার করি, কারণ আমি মানসিকভাবে নিতে পারি না এত এত ঝামেলা। তখন আমার মানে মা বাবা তো আছেই বোঝানোর জন্য, কিন্তু কখনো কখনো না একটু বাইরের মানুষেরও মানে মনে হয় যে না বাইরের কেউ একটা করুক, বা একটা হয় না
যত খারাপ সময়ে বেশ অনেক মানুষ আমাকে ফোন করে একটা সাপোর্ট দেবে, মানসিক সাপোর্ট। ভগবানের আশীর্বাদে আমাদের কারোর অর্থনৈতিক সাপোর্টের প্রয়োজন নেই এখনও পর্যন্ত, যেখানে আমার হাজব্যান্ড একটা ভালো জব করে। অনেক সময় মনে হয়েছে কি ইউটিউবটাই ছেড়ে দেবো, কারণ এটা মনে হয় কি এটাও স্বার্থের জায়গা। তারপরে কি হয়ে জানো তো, যখন আমার ছেলে বলে যে মা তোমাকে না অনেকে চেনে, আমার স্কুলে অনেকে বলে যে তোমার মা ইউটিউব করে না, তোর মা ইউটিউব করে না, আমি তোকেও চিনি। তখন আমার ছেলে বলে মা তুমি ইউটিউবটা বন্ধ করবে কেন, এটা তো তোমার পরিচিতি। আমার হাজব্যান্ড অনেক সময় বলেছে যে প্রতিদিন না করতে পারলে ছেড়ে দাও, মাঝে মাঝে করো, কিন্তু ছেড়ো না, একটা স্টেজকে এইভাবে একটা পাবলিক প্ল্যাটফর্মকে নষ্ট করতে দিও না। তো অনেক সময় ভেবেছি যে ছেড়ে দেবো, কিন্তু ওরা যখন বলেছে ওদের কথা শুনে না সত্যি আমি ছাড়তে পারিনি, এখনও কন্টিনিউ করে যাচ্ছি। মানে এতটা কষ্ট হয়ে যায় এডিটিং করা, ভিডিও করা, কোনো হেল্প তো কেউ করতে পারে না। মানে আমার হাজব্যান্ডকে বললে সে তার সামান্য সময় নেই যে একটু ক্যামেরা ধরে দেবে, কিন্তু আমার ছেলে ধরে দেয়। ও এতটাই এসব দিক থেকে ভালো ধরে দেয়, কিন্তু এখনও ঠিকভাবে ক্যামেরা কেমন করে ধরতে হয় না ধরতে হয়, কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও তুললে ভালো হয়, এসব কিছু বোঝে না। যেটুকু পারে সেটুকুই করে দেয়, কিন্তু সবটা করতে গিয়ে না আমার পক্ষে অসম্ভব হয়ে যায়। কারণ যখন ছেলে ছোট ছিল ও নিজের মতো মেঝেতে খেলে বেড়াতো, যা করতো আমি আমার মতো করে ভিডিও করতাম সময়। এখন প্রেশারটা এত বেশি, স্কুলের চাপ, প্রজেক্টের চাপ। তো আমি তো গান চাইনি যে ছেলে গানে আবার নতুন করে ভর্তি হোক, কারণ জানি বাবা উৎসাহ করে ভর্তি করবে কিন্তু আলটিমেটলি আমার ঘাড়ে গিয়েই পড়বে। সেটাই হচ্ছে, ওর বাবার সময় কোথায় যে ও কালকে যেমন এখান থেকে কোনো টোটো যাচ্ছে না, সেই অতটা দূর, মানে কেএফসির ওখানে ওই পর্যন্ত আমি ছেলেকে হাঁটিয়ে নিয়ে গেছি। ভেতরের একটা রাস্তা আছে কিন্তু আমি সেই রাস্তা চিনে যেতে পারবো না, একদম সোজা রাস্তা দিয়ে গেছি। তো তারপরে যাই হোক বাড়ি থেকে প্র্যাকটিস করিয়ে নিয়ে গেছি, তো আলটিমেটলি আমার ঘাড়েই পড়ে গেছে ব্যাপারটা। তো এই হচ্ছে ব্যাপার। তাই আজকালকার দিনের সম্পর্কগুলো না বড্ড স্বার্থের। আর খারাপ সময়ে যাদেরকে তুমি বুঝতে পারবে যে যারা মিনিমাম পর্যন্ত একটা মিনিমাম ফোন পর্যন্ত করে না তোমার নিজের মানুষ। আমার কাছে আমার সব থেকে নিজের যদি কেউ হয় আমার মা বাবার পরে আমার সন্তান বা আমার স্বামী। তো তাদের খারাপ পরিস্থিতিতে যদি কেউ ফোন না করে তাহলে তারা আমার কাছে এক বিন্দু এক সেকেন্ডের জন্যও আপন নয়। তো এইটুকুই কথাই তোমাদের আজকে আমি শেয়ার করলাম। তো চলো আজকের মতো সকলকে টাটা।